সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার ক্লাস। আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের অণুজীব নিয়ে। প্রথমে আসি যে অণুজীব কী। যেসব জীব খুবই ক্ষুদ্রাকায় এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদেরকে অণুজীব বলা হয়। ঠিক আছে, তাহলে অণুজীবকে দেখতে হলে অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আর জীববিজ্ঞানের যে শাখায় এই অণুজীব নিয়ে আলোচনা করা হয়েছে তাকে বলা হয় অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি কিন্তু অণুজীবের অন্তর্ভুক্ত। আর অণুজীব বিজ্ঞানীগণ কী করেছেন, ভাইরাসকেও অণুজীব বলতে চান। আমরা মাধ্যমিক শ্রেণীতে কিন্তু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে কিছু জেনেছি। এই অধ্যায়ে আমরা ভাইরাস, আণুবীক্ষণিক ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া জীবাণু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি, ভাইরাসটা কি। ঠিক আছে, দেখো খেয়াল করে থাকবে, আমরা কখনো কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি, তাই না? যেমন সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জল বসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগের কথা আমরা শুনেও থাকি, আর কখনো কখনো নিজেরাও কিন্তু আক্রান্ত হয়ে থাকি, তাই না? তো এইসবই কিন্তু ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এগুলো হয়ে থাকে। মানুষের ন্যায় অন্যান্য জীবজন্তু যেমন গরু, ভেড়া, মহিষ, ছাগল, ইঁদুর ইত্যাদি এমনকি গাছপালারও কিন্তু এই ভাইরাস ঘটিত রোগ হয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, ভাইরাস কি? ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু। প্রথমে একটা বৈশিষ্ট্য পেলাম। তারপরে দেখো, ভাইরাস কিন্তু ল্যাটিন শব্দ, যার অর্থ হলো বিষ। আর ভাইরাস আকারে এত ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। আরেকটা বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ কি বলতে পারি আমরা, যে ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। এবার আসি, ভাইরাসের দেহ কি দ্বারা কি আবরণে আবৃত? ভাইরাসের দেহ বাইরে প্রোটিন আবরণ এবং অভ্যন্তরে নিউক্লিক অ্যাসিড অথবা ডিএনএ অথবা আরএনএ, এই দুটি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, কাজেই ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। ভাইরাস জীবদের অভ্যন্তরে প্রবেশ করে, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে, আর জীবদের বাইরে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো এই যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা পরপর আলোচনা করলাম, এখন সব কয়টাকে যদি আমরা একত্রে করি তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ায়? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী জৈব কণা, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তাহলে সব কটা বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম, তাই না? ভাইরাসকে জীবাণু না বলে সত্তা হিসেবে আখ্যায়িত করা হয় কেন? কারণ আমরা জানি জীবদেহ কী দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। আবার ভাইরাস কিন্তু অকোষীয়, তাই না? তাছাড়া এরা জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারলেও জীবদেহের বাইরে একেবারেই নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসেবে বিরাজ করে। ঠিক আছে, এবার আলোচনা করব কে কে এই ভাইরাস নিয়ে কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, তাই না? দেখো, গুটি বসন্ত, পিঠ জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহুত আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে কোনো ধারণাই মানুষের ছিল না। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কী করলেন, যে 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত যে রোগ বসন্ত রোগের কথা উল্লেখ করেছিলেন। এরপর সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস। এটা কিন্তু একটা উদ্ভিদের রোগ, তাই না? তারপরে দেখো, হল্যান্ড বিজ্ঞানী অ্যাডল্ফ মেয়ার কি বলল, যে 1886 সালে তামাক গাছের পাতায় ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করেন। পরে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী আইভানোভস্কি কী করলেন, প্রমাণ করলেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়ার রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরেও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। তাই তিনি কি বলেছিলেন, যে তামাক গাছের মোজাইক রোগ জীবাণু ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং এই রোগ দেখো বিষকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু কোনো ভাইরাস শনাক্ত করতে পারেনি। তবুও তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে হল্যান্ড বিজ্ঞানী 1898 সালে কি করেছিল, মার্টিনাস বিজারিং তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি বলে উল্লেখ করেন।
পরবর্তীতে 1901 সালে ওয়াল্টার রিড সর্বপ্রথম মানবদেহের পিতজ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। তারপরে দেখো 1935 সালে আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি কী করলো, যে টিএমভিকে পৃথক করে ক্যালাসিত করেন এবং তিনি যে কারণে যে 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করেন। ঠিক আছে। 1937 সালে ইংল্যান্ডের 2 জন বিজ্ঞানী ব্যাডেন এবং পিরি বলেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, তিনি বলেছিলেন। আর 1951 সালে শেফারম্যান এবং মরিস নীরব সবুজ শৈবাল যেমন সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাস আবিষ্কার করেছিলেন। ভাইরাস জীব না জড় এর সঠিক কোনো উত্তর আজ পর্যন্ত জানা যায়নি, কারণ ভাইরাসের দেহে জড় এবং জীব উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। ভাইরাসের দেহে জড় ও জীবের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকার কারণে ফ্রান্সের নোবেল বিজয়ী কী করেছিলেন, 1952 সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে বলেছিলেন ভাইরাসই। এটি জীবীয় বস্তু নয়, আবার জড় রাসায়নিক বস্তুও নয়, জীবীয় জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটা কিছু। 1884 সালে গেল কী করলো, যে মানুষের মরণব্যাধি এইডস রোগ রয়েছে, সেটা যে ভাইরাস দ্বারা আক্রান্ত সেটা আবিষ্কার করলেন, এইচআইভি ভাইরাস। আচ্ছা, 1989 সালে হার্ভে যে অল্টার মানুষের নীরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে। তো এ পর্যন্ত প্রায় 5000 ধরনের ভাইরাসের বর্ণনা করা হয়েছে। তারপরে দেখো আবাসস্থল, কোথায় কোথায় এই ধরনের ভাইরাস থাকে। উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইটোসিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয়ভাবে অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয়ভাবে বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে কিন্তু ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায় কি, জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাসস্থল। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন ভাইরাস থাকে। আচ্ছা, এবার বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ভাইরোলজি, যেখানে ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়ে থাকে। এখন আমরা আয়তন নিয়ে একটু কথা বলবো, যে কি ধরনের আয়তনের। অবশ্যই আণুবীক্ষণিক, যেহেতু অতি আণুবীক্ষণিক, যে জন্য যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখাই যায় না। এখন দেখো ভাইরাসের গড় ব্যাস কত, 8 থেকে 300 ন্যানোমিটার। আর ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার, যেমন পোলিও ভাইরাস 12 ন্যানোমিটার হতে 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, যেমন তামাকের মোজাইক ভাইরাস। ঠিক আছে। তো এবার গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র, এবং গোল আলুর মোজাইক ভাইরাস যেটা রয়েছে, গো বসন্তের ভাইরাস আরও বৃহৎ আকৃতির হয়ে থাকে। আকৃতি কি, যে ভাইরাস সাধারণত বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন দণ্ডাকার হতে পারে, বর্তুলাকার হতে পারে, ব্যঙ্গাচী আকার হতে পারে, আর সূত্রাকার, গোলাকার, ডিম্বাকার, পাউরুটি আকার, বহুভুজাকার ইত্যাদি ইত্যাদি আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। ভাইরাসের প্রকৃতিটা কি, যে ভাইরাসের প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধা বিভক্ত। বিভিন্ন বিজ্ঞানী কি মন্তব্য করেছিলেন 1952 সালে লফ, ভাইরাস জীব নয়, জড়বস্তু নয়, ভাইরাস। নিরপেক্ষভাবে কি বলা যায়, যে ভাইরাস সজীব ও জড়বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটা সত্তা। আর 1962 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি এবং ভেলিন্স বলেন, ভাইরাস এমনিতেই জড়বস্তুর ন্যায়, কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষকে আক্রমণ করার সুযোগ পায়, সেই মুহূর্তে এতে প্রাণের সঞ্চার হয়। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সেলি বলেন, ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। ঠিক আছে। তো আমরা জানলাম ভাইরাসের প্রকৃতি নিয়ে। আর কি জানলাম এখান থেকে, আকৃতি, আয়তন, আবাসস্থল আর প্রকৃতি নিয়ে আমরা জানলাম। ঠিক আছে। এখন আমরা জানব কি ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে। ভাইরাসের বৈশিষ্ট্যসমূহকে দুভাগে ভাগ করা যায়, জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। ঠিক আছে। তারপরে কি আমরা জানব, এবার ভাইরাসের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু জেনে নেব। ঠিক আছে। ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে খেয়াল করো কি কি বৈশিষ্ট্য রয়েছে।
জীবীয় বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্য দুটোই আছে, তাই না? ভাইরাস অকোষীয়, এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টি প্রক্রিয়াও নেই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননে অক্ষম। প্রজননক্ষম নয়। দেখো, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার ভাইরাস ফিল্টারযোগ্য নয়। আর ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানিও করা যায়। আর জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। আর কি আছে, যে ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। এই কটা পেলাম ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এবার ভাইরাসের জীব বৈশিষ্ট্য কোনটা দেখো। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। আর নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে। ঠিক আছে। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু যেমন ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। আর ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস পরিব্যক্তি ঘটাতে পারে, প্রকরণ তৈরি করতে পারে, এদের অভিযোজন ক্ষমতা রয়েছে, এদের বংশগতির যে পুনঃ সমন্বয় সেটা এখানে ঘটে, জেনেটিক রিকম্বিনেশন যেটা সেটা ঘটে। এখন প্রাণ রসায়ন বিজ্ঞান ভাইরাসের জড় বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন, আর অণুজীব বিজ্ঞানীগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। এজন্য ভাইরাসকে কি বলা হয়? জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়। তো আমরা এখান থেকে একটা প্রশ্ন নেব, ভাইরাসকে কেন জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়? কোশ্চেনটা তোমরা ভাষায় পড়ে ফেলবে। এবার ভাইরাসের যে কী গঠনগত বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। যে দেখো, ভৌত গঠন কীরকম হতে পারে। কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু তথা নিউক্লিক অ্যাসিড যা ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত। কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। আর ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসই ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে থাকে। আর প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স এবং গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে থাকে। আর ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত হয়ে থাকে। এই সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। আর ক্যাপসোমিয়ারের সংখ্যা ও ধরন বিভিন্ন প্রকারের ভাইরাসে বিভিন্ন রকম হয়ে থাকে। আর ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ হয় এবং কখনো আবার কণ্টকিত হতে পারে। ঠিক আছে। তো এবার দেখো, যে কোনো ভাইরাস ক্যাপসিডের বাইরে যে ক্যাপসিডকে ঘিরে অপর একটি আবরণও থাকে। এই হচ্ছে আমরা ভাইরাসের ভৌত গঠন জানলাম, যে এটা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত। আর কেন্দ্রীয় বস্তুকে ঘিরে ক্যাপসিড থাকে বা তথা প্রোটিন আবরণ থাকে, তাই না? এবার রাসায়নিক গঠনে আসি। যে রাসায়নিক গঠন দেখো, রাসায়নিকভাবে ভাইরাস প্রধানত দুই প্রকার বস্তু দিয়ে গঠিত। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তু এবং প্রোটিন বা ক্যাপসিড, তাই না? নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তুর মধ্যে কি আছে, যে ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড নির্দিষ্ট ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এর যে কোনো এক ধরনের হয়, কখনো একই সাথে ডিএনএ বা আরএনএ অবস্থান করে না। অন্যান্য জীবদেহে একই সাথে ডিএনএ আরএনএ অবস্থান করলেও কিন্তু ভাইরাসের ক্ষেত্রে করে না। প্রোটিন দেখো, প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত হয়। আর ক্যাপসিড সাধারণত জৈবিক দিক থেকে নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা। তবে এরা পোষকদের সংক্রমণেও কিন্তু সহায়তা করে থাকে, এটি অ্যান্টিজেনের হিসেবেও কাজ করে থাকে। বহিস্থ আবরণের মধ্যে কি রয়েছে? কোনো ভাইরাসে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ইত্যাদির ক্ষেত্রে ক্যাপসিডের বাইরে যে জৈব পদার্থের একটি আবরণ থাকে, এটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহজাতীয় পদার্থ দিয়ে গঠিত। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে পেপলোমিয়ার বলা হয়। আর লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়ে থাকে। এখন আমরা জানব যে ভাইরাসের প্রকারভেদ। কী বিষয়ের উপর ভাইরাসকে ভাগ করা হয়েছে? দেখো, গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে বিভিন্ন উপায়ে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাস। তো আকৃতি অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের পড়েছিলাম, যেমন দণ্ডাকার হতে পারে, গোলাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে, ব্যঙ্গাচী আকার হতে পারে, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, ডিম্বাকার ইত্যাদি ইত্যাদি। তাহলে আকৃতি অনুযায়ী কয় প্রকারে পেয়েছি? 6 প্রকারে পেয়েছি। আর নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস হচ্ছে 2 প্রকার, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ঠিক আছে। তো ডিএনএ ভাইরাসের যে উদাহরণটা রয়েছে সেটা কি হতে পারে? দেখো, ডিএনএ ভাইরাসের মধ্যে রয়েছে
যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলা হয়, যেমন T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা ইত্যাদি ইত্যাদি। আর আরএনএ ভাইরাস, যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়ে থাকে, যেমন টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, রেবিস ইত্যাদি। ঠিক আছে, তো ভাইরাসের আরএনএ কিন্তু এখানে দ্বিসূত্রক লেখা আছে। ঠিক আছে, এখন বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস কয় প্রকার সেটা আমরা জানব। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস হচ্ছে 2 প্রকার, যেমন বহিস্থ আবরণহীন ভাইরাস যেমন টিএমভি, T2 ভাইরাস, হ্যাঁ। আর বহিস্থ আবরণী ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস, এইচআইভি ভাইরাস। তোমাদের কিন্তু এমসিকিউ আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ এই যে এখানে যে বিভিন্ন ধরনের ভাইরাসের নামগুলো আমরা জানতে পারছি, এগুলো কিন্তু কোনটা কোন ভাইরাস তোমার ঠিক করে মনে রাখতে হবে, তা নাহলে পরীক্ষার মধ্যে কিন্তু একটা কোশ্চেন মিস হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, পোষক দেহ অনুযায়ী ভাইরাস নিম্ন প্রকারে হয়, মানে কত প্রকারের? উদ্ভিদ ভাইরাস হতে পারে, প্রাণী ভাইরাস হতে পারে, ব্যাকটেরিওফাজ হতে পারে, সায়ানোফাজ হতে পারে। তো উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে দেখো, উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ভাইরাসকেই তো উদ্ভিদ ভাইরাস বলবো, তাই না? যেমন টিএমভি, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইয়েলো ভাইরাস, বিন ইয়েলো ভাইরাস। ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। আর প্রাণী ভাইরাসের মধ্যে দেখো, প্রাণীদের যে রোগ সৃষ্টি করবে সেটাই তো প্রাণী ভাইরাস, তাই না? যেমন এইচআইভি, ভ্যাকসিনিয়া ভাইরাস। আর ব্যাকটেরিওফাজকে T2 ব্যাকটেরিওফাজ এই ধরনের রোগ সৃষ্টি করবে। সায়ানোফাজ হচ্ছে এখানে, হ্যাঁ, সায়ানোফাজ যেটা দেখো, সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকেই সায়ানোফাজ বলা হয়ে থাকে। পোষক দেহে কীভাবে সংক্রমিত হয়, বংশবৃদ্ধি করে, তার উপর ভিত্তি করেও কিন্তু ভাগ করা হয়েছে, যেমন সাধারণ ভাইরাস ও রিট্রোভাইরাস। এইচআইভিটা হচ্ছে এটা একটি রিট্রোভাইরাস। এখানে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অন্যান্য ধরনের মধ্যে যেসব ভাইরাসের ছত্রাককে আক্রমণ করে থাকে তাদেরকে বলা হয় মাইক্রোফাজ। 1948 খ্রিস্টাব্দে কী করলো, হোলমেজ ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে, ফ্যাজিনি উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে ফাইটোফ্যাজিনি, এবং প্রাণী আক্রমণকারী ভাইরাসকে জোফ্যাজিনি নামকরণ করে থাকেন। এই হলো আমরা পড়লাম যে ভাইরাসের প্রকারভেদ। কত প্রকার পেলাম দেখো, আকৃতি অনুযায়ী পেলাম, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী পেলাম, এবং বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস 2 প্রকার পেয়েছি, পোষক দেহ অনুযায়ী ভাইরাস বিভিন্ন প্রকারে পেয়েছি, তারপরে পোষক দেহ থেকে কীভাবে সংক্রমিত হয় তার উপর ভিত্তি করে ভাইরাস কত প্রকার সেটা পেয়েছে, অন্যান্য ধরন আমরা জানতে পারলাম। তো এখানে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করবে যে আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস, তোমাদের এটা একটা হোমওয়ার্ক থাকবে যে দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে, এটা একটু তোমরা বাসায় সুন্দর করে পড়ে ফেলবে। ঠিক আছে, এখন ভাইরাসের পরজীবিতা নিয়ে একটু বলবো। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, এটি একটি আদি বৈশিষ্ট্য, অর্থাৎ ভাইরাস তার বংশবৃদ্ধি তথা জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে কিসের উপর নির্ভর করবে? সজীব কোষের উপর নির্ভর করবে। অন্য কোনো জীবের সজীব কোষ ছাড়া ভাইরাস কোনোভাবেই জীবের লক্ষণ প্রকাশ করতে পারে না পারে বংশবৃদ্ধি করতে। ঠিক আছে, কোনো আবাদ মাধ্যমে ভাইরাসের বংশবৃদ্ধি করা বিজ্ঞানীদের পক্ষে আজও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ঠিক আছে, তো দেখো এখন আমরা জানব যে এই ভাইরাসের আক্রমণ করার জন্য কি প্রয়োজন পড়ে। অবশ্যই একটা রিসেপ্টর সাইট দরকার হয়, প্রোটিনের জন্য একটা রিসেপ্টর সাইট থাকতে তবেই ওই ভাইরাস ওই পোষক কোষকে আক্রমণ করতে পারে। এজন্য ঠান্ডা লাগার ভাইরাস যেটা শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন কোষকে আক্রমণ করতে পারে, কিন্তু আবার চিকেন পক্স ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী অন্ত্রের আবরণ যে কোষ রয়েছে সেখানে কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। দেখো, চিকেন পক্স যে ভাইরাস শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না, কারণ শ্বাসনালী কোষে এর জন্য কোনো রিসেপ্টর সাইট নেই। ঠান্ডা লাগার যে ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারবে না, কারণ ত্বক কোষে এই ভাইরাসের জন্য কোনো রিসেপ্টর সাইট নেই। ফার্স্ট ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে, আর ফার্স্ট ভাইরাসের মধ্যে T2 ব্যাকটেরিওফাজ, স্টেরেশিয়া কুলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। টিএমভি ভাইরাস কেবল তামাক গাছকে আক্রমণ করে। এমনিভাবে সুনির্দিষ্ট ভাইরাস কিন্তু সুনির্দিষ্ট প্রকার পোষক কোষকেই আক্রমণ করে থাকে। ঠিক আছে, তো তোমরা এখানে ছোট ছোট কিছু সংজ্ঞা রয়েছে, ইমার্জেন্ট ভাইরাস কি, ভিরিয়ন কি, ভিরয়েড কি, প্রিয়ন্স কি, এগুলো একটু পড়বে। আগামী ক্লাস আমরা ভাইরাসের গঠনের উপরে নেব, তোমরা বাসায় একটু পড়ে ফেলবে। তো তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ অল।